ক্রেডিটের তৃতীয় ক্লাসে ডকুমেন্টারি ক্রেডিট সম্পর্কে সংজ্ঞা প্রদান করা হয়েছে ইউপিসিডি 600-এ। বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব একটা এলসি ওপেন করার ক্ষেত্রে কী কী পার্টিস এখানে জড়িত বা পক্ষ জড়িত। এর আগের ক্লাসে জাস্ট আমরা দেখিয়েছিলাম কী কী কমার্শিয়াল পার্টি, ব্যাংকার রিলেটেড এগুলো সংজ্ঞা বিস্তারিত আলোচনা করা হয়নি। আজকে বিস্তারিত আলোচনা করব। একটা এলসিতে তিনটা পার্টি জড়িত: কমার্শিয়াল পার্টি, ব্যাংকার্স, রিলেটেড পার্টি। কমার্শিয়াল পার্টির মধ্যে দুইটা পার্টি পক্ষ জড়িত, একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। অ্যাপ্লিকেন্ট হচ্ছে ওই পক্ষটাকে যে একটা এলসি ওপেন করার জন্য আবেদনপত্র একটা ব্যাংকে দেয়, সেই পক্ষটাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্টকে অনেক সময় ইম্পোর্টার অথবা পারচেজারও বলা হয়ে থাকে। আর বেনিফিশিয়ারি সেই পক্ষ বা পার্টি যে পণ্য বা সেবাটা কি অ্যাপ্লিকেন্টের কাছে প্রেরণ করে ইস্যুইং ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, তাকে আমরা কি বলি বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার অথবা সেলার। আর এই যে কার্যক্রমগুলো সম্পাদন করে আমরা একটা ব্যাংকের সাহায্য নিই। এই ব্যাংকের অনেকগুলো ব্যাংক আছে, সেটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, নমিনেটিং ব্যাংক, রিম্বার্সিং ব্যাংক, ট্রান্সফারিং ব্যাংক। এই ব্যাংকগুলো এক একজনের কাজ এক এক ধরনের। ইস্যুইং ব্যাংকের কাজ কি? যখন একটা অ্যাপ্লিকেন্ট ব্যাংকে এলসি খোলার জন্য আবেদন করে, তো যেই ব্যাংক এই এলসিটা ওপেন করে তাকে ইস্যুইং ব্যাংক বলা হয় বা ওপেনিং ব্যাংক বলা হয়, ঠিক আছে। আর ইস্যুইং ব্যাংক এই যে এলসিটা ওপেন করে এই এক্সপোর্টারের দেশে যে আর একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের কাছে কী করে এলসিটা ওপেন করে তার কাছে কি প্রেরণ করে অ্যাডভাইসের জন্য। যে এই এলসিটা গ্রহণ করে সেই হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক কি এলসিটা ইস্যুইং ব্যাংক পাঠিয়ে দিলে গ্রহণ করবে এমন না। তাই ইস্যুইং ব্যাংক এবং অ্যাডভাইজিং ব্যাংকের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে অথবা করসপন্ডিং রিলেশন থাকতে হবে। তাহলেই অ্যাডভাইজিং ব্যাংক কী করবে, এই ইস্যুইং ব্যাংক যে আপনার এলসি ওপেন করে পাঠিয়েছে সেটা সে গ্রহণ করবে। এবং যে এই এলসিটা গ্রহণ করে সেই হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক এটা গ্রহণ করে এক্সপোর্টারের কাছে কি এই প্রেরণ করে বা পাঠিয়ে দেয় বা জানিয়ে দেয়। কনফার্মিং ব্যাংক হচ্ছে ওই ব্যাংকগুলোকে বোঝায়। অনেক ক্ষেত্রে ইস্যুইং ব্যাংকের অঙ্গীকার বা প্রত্যয়ন ছাড়াও এক্সপোর্টারকে কী করে তৃতীয় কোনো ব্যাংক বা তার দেশের তৃতীয় কোনো ব্যাংকের একটা অঙ্গীকার নামা চায় অতিরিক্ত নিশ্চয়তার জন্য, ঠিক আছে, যে সেই যে পণ্য বা সরবরাহটা প্রেরণ করবে সেই টাকাটাকে আদৌ কি সে পাবে কি না, এই অতিরিক্ত নিশ্চয়তার জন্য সে আর একটা ব্যাংকে শরণাপন্ন হয় বা এলসিতে অ্যাড কনফার্ম উল্লেখ থাকে, যে ব্যাংকের কথা উল্লেখ থাকে এবং যে ব্যাংক এটা প্রদান করে সেই ব্যাংকটাকেই বলা হয় কনফার্মিং ব্যাংক, ঠিক আছে। মানে অতিরিক্ত নিশ্চয়তার জন্য এক্সপোর্টার এটা বলে যে আমি এমন ব্যাংকের মাধ্যমে এই টাকাটা চাই। ইস্যুইং ব্যাংকে তো আপনার একটা অঙ্গীকার দেয়, অতিরিক্ত নিশ্চয়তার জন্য এই কাজটা করা হয়। এই এলসি নমিনেটিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক একই। নমিনেটিং ব্যাংক হচ্ছে ইস্যুকারী ব্যাংক অনেক সময় তাই যেই কাগজপত্র এক্সপোর্টারের কাছে পাঠায় সেই কাগজপত্র গ্রহণ করার জন্য এলসিতে উল্লেখ করে নির্দিষ্ট করে দেয় একটা ব্যাংকে, ঠিক আছে। যদি এরকম ইস্যুইং ব্যাংক যদি এরকম নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ করে থাকে বা ইম্পোর্টার এরকম এলসিতে কোনো নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ করে দেয়, তাহলে
ওই ব্যাংকটাকে বলা হয় নমিনেটিং ব্যাংক। তো ওই নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে এই কাগজপত্রগুলো কী হবে, এলসির যে কাগজপত্রগুলো আদান প্রদান হবে। ঠিক আছে, এটা ইস্যুইং ব্যাংক এলসির মধ্যে উল্লেখ করে দেয়। ঋণ মার্চিং ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংকের ক্ষমতাপ্রাপ্ত একটা ব্যাংক। যে ইস্যুইং ব্যাংক অনেক সময় তার ব্যাংকে কি থাকে না, এলসির যে কার্যক্রম যে পালন করবে, ঠিক আছে, এই হিসাবটা থাকে না। তো যদি না থাকে এরকম ইস্যুইং ব্যাংকের কাছে, তখন সে আরেকটা ব্যাংকের শরণাপন্ন হয় যে এলসির যা লেনদেনটা বা হিসাবটা আদান প্রদান হবে, তার একটা হিসাব রাখার জন্য একটা ব্যাংকে শরণাপন্ন হয়। এরকম অ্যাকাউন্ট হিসাবকে নষ্ট অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ঋণ মার্চিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের এজেন্ট হিসাবেও কাজ করে থাকে। তো যখন আপনার কোনো নেগোশিয়েটিং ব্যাংক বা ক্লেমিং ব্যাংক তাদের অর্থর জন্য ক্লেম করেন ঋণ মার্চিং ব্যাংক, তখন কি করে এই টাকাটা তাদেরকে, এলসি যে টাকাটা আছে তাদের প্রদান করে। তখন ইস্যুইং ব্যাংক এই টাকাটা দেয় না, ঋণ মার্চিং ব্যাংক এই টাকাটা আদান প্রদান করে। ট্রান্সফারিং ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে অনেক সময় দেখা যায় যে এলসি আর ট্রান্সফার লেখা থাকে। সেই ক্ষেত্রে ব্যাংক এক্সপোর্টারের পক্ষ হয়ে আরেকটা সেকেন্ড বেনিফিশিয়ারিকে কী করে, এলসিটাকে ট্রান্সফার করে। প্রথম বেনিফিশিয়ারি সেকেন্ড বেনিফিশিয়ারিকে ট্রান্সফার করে। তো এই কাজটা কে করে, ব্যাংক করে। কার পক্ষে হয়ে করে, সাপ্লায়ার পক্ষে। প্রথম সাপ্লায়ার হচ্ছে প্রথম বেনিফিশিয়ারি, তার পক্ষে অন্য একজনকে কী করে, আংশিক বা সম্পূর্ণ মূল্য যে তার এলসিটা আছে আংশিক হতে পারে, অথবা কী হতে পারে, সম্পূর্ণ মূল্যেরটাও সে আরেকজন, সে এই এলসিটা রাখবে না, সে অন্যজনকে এটা দিয়ে দেবে, এলসিটা সে বিক্রি করে ফেলবে। এই ধরনের কার্যক্রম যে ব্যাংক করে থাকে সেই ব্যাংককে কী বলা হয়, ট্রান্সফারিং ব্যাংক। আর কি থাকে, রিলেটেড পার্টি। রিলেটেড পার্টির মধ্যে দুইটা পার্টি হচ্ছে ইন্স্যুরার আর ক্যারিয়ার। ইন্স্যুরার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য যে সরবরাহ হয়, ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য সরবরাহ করে, ঠিক আছে, তো তখন তখন কি হয়, এই যে পণ্যগুলো ইন্স্যুরেন্স কেন করা হয়, মালামাল যে জাহাজের মাধ্যমে বা ট্রাকে বা রেলওয়েতে আসবে, পণ্য যদি কোনো ক্ষতিপূরণ হয়, এই ক্ষতিগুলো কে বহন করে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি। তবে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একটা চুক্তি হয়, বিমা পলিসি হয়, ঠিক আছে। বিমা পলিসির মাধ্যমে এই সকল পণ্যের জন্য, যে পণ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঢাকা টু চট্টগ্রাম, ইন্ডিয়া টু ঢাকা এরকম আসে, তখন এক্সপোর্টার কী করে, এই বা ইম্পোর্টার পুরো যে মালটা আছে, পণ্য যে সরবরাহ হবে এক জায়গা থেকে এক জায়গায়, ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বিমা পলিসি করে। তো ঠিক আছে, আর ক্যারিয়ার হচ্ছে আগে বললাম, মালামাল এক জায়গা থেকে এক জায়গায় ট্রাক যোগে নেওয়া করতে পারে, জাহাজে আসতে পারে, আপনার ইয়ারে আসতে পারে। এই যে পরিবহন সংস্থাগুলোকে কী বলা হয়, ক্যারিয়ার বলা হয়, মানে যে বহন করে, মানে পরিবহন কোম্পানি বলা হয়। তো এই পরিবহন কোম্পানির কাজ কি, পয়েন্ট অফ শিপমেন্ট হতে শেষ পর্যন্ত মালামাল যেখানে পৌঁছাবে, ঠিক আছে, ওই পর্যন্ত পণ্য কী করা, সরবরাহ করে পৌঁছে দেওয়া, ঠিক আছে। এ হচ্ছে আর কি পার্টিস, কমার্শিয়াল পার্টি, ব্যাংকার, রিলেটেড পার্টি। একটা শিপিং কোম্পানির শিপিং ডকুমেন্টস আন্ডার ক্রেডিট, কী কী ডকুমেন্ট থাকে, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে
এই যে এই ধরনের থাকতে কী কী ডকুমেন্ট থাকে, চারটা পাঁচটা ধরনের ডকুমেন্ট থাকে: ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ডকুমেন্ট, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, আদার্স ডকুমেন্ট। আদার্স ডকুমেন্ট মধ্যে আরও কিছু আছে। প্রথম থেকে আমরা দেখি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কোনটাকে বলবো আমরা, বিল অফ এক্সচেঞ্জ বা ড্রাফটকে। এই বিল অফ এক্সচেঞ্জকে কী বলা হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করে এক্সপোর্টার, তাকে আমরা ড্রয়ার বলি। আর এই বিলের টাকা যে যাকে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয় তাকে ড্রয়ার বলা হয়। আর যে টাকা পেমেন্ট করে তাকে পেই বলা হয় বা ব্যাংকার বলা হয়, এখানে ব্যাংকার নামে দেখানো হয়েছে। আর ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে কী কী থাকে, ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে বিল অফ লেডিং মানে জাহাজি কোম্পানি, এয়ারওয়ে WAB এয়ারওয়ে বিল, TR ট্রাক বিল, ট্রাক রিসিপ্ট, RR রেলওয়ে রিসিপ্ট। এই তিনটা মাধ্যমে আমরা কী করি, এই তিন চারটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনা নেওয়া করি। ঠিক আছে, এই সম্পর্কে UPCB 600 আর্টিকেল 19-এ বলা হয়েছে এই যে সেটা জাহাজে হোক বা রেলওয়েতে হোক বা ট্রাকে হোক, সেই ক্ষেত্রে কী করতে হয়, মাস্ট যার মাধ্যমে মালটা জাহাজে আসে তাহলে মাস্টারের বা এজেন্টের স্বাক্ষর থাকতে হবে ওই রিসিপ্টে। ঠিক আছে, আর জাহাজি কোম্পানির নাম থাকতে হবে রিসিপ্টে। যদি জাহাজে আসে ওই জাহাজের মাস্টার নাম থাকতে হবে। ঠিক আছে, আর যদি কোনো এজেন্টের মাধ্যমে আসে তো এজেন্টের কী থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে, মাস্টারের স্বাক্ষর থাকতে হবে। আর এই বলে প্রত্যয়ন করতে হবে যে ওই রিসিপ্টের মধ্যে, রেলওয়ে রিসিপ্টের মধ্যে বা জাহাজের রিসিপ্টের মধ্যে মালামাল কী হয়েছে, গৃহীত হয়েছে এবং শিপ অন বোর্ড হয়েছে, এই মর্মে প্রত্যয়ন করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর কমার্শিয়াল ডকুমেন্টকে কমার্শিয়াল ইনভয়েস বলা, মানে কমার্শিয়াল ইনভয়েসকে কী বলা হয়, কমার্শিয়াল ডকুমেন্ট বলা হয়ে থাকে। এই সম্পর্কে কি UPCD 600 আর্টিকেল 18-এ বলা হয়েছে এক্সপোর্টার কর্তৃক এই কমার্শিয়াল ইনভয়েসটা ইস্যু করতে হয়। আর এর মধ্যে এক্সপোর্টার এই কমার্শিয়াল মানে স্বাক্ষর থাকতো এমন কিছু নয়। আর LCটা অবশ্যই কোন মুদ্রায় হয়েছে এটা ওই ঋণপত্রে উল্লেখ থাকতে হবে। মানে LCতে যেই মুদ্রায় কথা লেখা থাকবে ইউরো হইলে ইউরো, USD হইলে USD, ওইটা উল্লেখ করে দিতে হবে ইনভয়েসে। আর এই কমার্শিয়াল ইনভয়েসের সাথে এবং পারফর্ম ইনভয়েসের মধ্যে কী থাকতে হবে, মিল থাকতে হবে। যেই বর্ণনাগুলো দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী কী হতে হবে, এই কমার্শিয়াল ইনভয়েসটা তৈরি করতে হবে। কমার্শিয়াল ইনভয়েস, পারফর্ম ইনভয়েস আগের ক্লাসেও বলেছি, যখন প্রাথমিক অবস্থায় বায়ার এবং সেলারের মধ্যে কি চুক্তি হয়, এক্সপোর্টার ইনভয়েস চুক্তি হয়, যে ইনভয়েসটা তৈরি করা হয় তাকে পারফর্ম ইনভয়েস বা ইনডেপ ইনভয়েস বলা হয়। আর যখন ফাইনাল এক্সপোর্টার এটা ফাইনালিভাবে এটা গ্রহণ করে বিল অফ এক্সচেঞ্জের সাথে এই যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট আর অন্যান্য ডকুমেন্টের সাথে ফাইনাল করে দেয়, তখন এই কমার্শিয়াল ইনভয়েসটা পাঠায়। ইন্স্যুরেন্স ডকুমেন্ট বলতে ইন্স্যুরেন্স কোম্পানি যে সার্টিফিকেটটা ইস্যু করে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট হিসাবে বা পলিসি হিসাবে, বা বিমা পলিসি করার সময় যে ডকুমেন্টটা প্রেরণ করা সেটি হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট। আদার ডকুমেন্টের মধ্যে হচ্ছে সার্টিফিকেট অফ অরিজিন। সার্টিফিকেট অরিজিনটা এক্সপোর্টার দেশে চেম্বার অফ কমার্স কর্তৃক ইস্যু করা হয় এবং যে পণ্যটা সে পাঠাচ্ছে, যে দেশে এটা তৈরি, যে পণ্যটা সে পাঠাচ্ছে এবং যেই পণ্যটা যে দেশে এটা তৈরি হয়েছে এটা বিধিনিষেধ নাই। ঠিক আছে, এই মর্মে সে এই সার্টিফিকেটটা পাঠায়। প্যাকেজিং লিস্ট এক্সপোর্টার কর্তৃক তৈরি, সে কী কী পণ্য পাঠাচ্ছে, কী কী ওজনের, কয়টা কন্টেইনার আছে, ইন ডিটেলস, কী কালারের, এখানে ডিটেলস থাকে, নিট ওয়েট
এখানে ডিটেলস থাকে প্যাকেজিং লিস্টের মধ্যে। কোয়ালিটি সার্টিফিকেট, যে পণ্যটা সে পাঠাচ্ছে সেই পণ্যটার গুণগত মান কীরকম, ঠিক আছে, ভালো মন্দ এই সম্পর্কে, মানে স্বাস্থ্য ইন ডিটেলসে, স্বাস্থ্য ঝুঁকি নাই এই সেই এখানে থাকে, উন্নত মানের, ঠিক আছে, কী কী এই সার্টিফিকেট পাঠায়। পিএসআই সার্টিফিকেট, ইন্সপেকশন সার্টিফিকেট, এটা তৃতীয় কোনো কোম্পানি কর্তৃক গৃহীত হয়। সেই তৃতীয় কোম্পানির কাজটা হচ্ছে যে পণ্যগুলো পাঠাচ্ছে সেই পণ্যগুলো আদৌ বৈধ কিনা, ঠিক আছে, কোনো সমস্যা আছে কিনা, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, অতিরিক্ত নিরাপত্তার জন্য এই প্রি ইন্সপেকশনটা করা হয়, ঠিক আছে। এই সাধারণত প্রি ইন্সপেকশন সাধারণত আর কি করা হয়, ওষুধ, তারপরে হচ্ছে রাসায়নিক দ্রব্য, তেল, এগুলো, এই সকল জাতীয় পণ্যের ক্ষেত্রে সাধারণত এই প্রি ইন্সপেকশনটা করা হয়, যাতে কোনো সমস্যা না হয়। পোর্টে গিয়ে এটা দেখলেই তখন অনায়াসে অনাপত্তিপত্র প্রদান করা হয়। কাউন্সিল ইনভয়েস হচ্ছে অনেক ক্ষেত্রে দূতাবাস কর্তৃক অনেক অনেক ছাড়পত্র দরকার হয়, তখন এই ইনভয়েসটা তখন ওই দূতাবাস কর্তৃক এই ছাড়পত্র প্রদান করে থাকে। যখন এই কাউন্সিলর কর্তৃক কোনো ডকুমেন্ট করা হয়, দেওয়া হয়, তখন তাকে কী বলে, কাউন্সিলর ইনভয়েস বলা হয়। অ্যানালাইসিস সার্টিফিকেট, ওষুধ বা কেমিক্যাল আমদানির প্রকালে প্রদান করা হয়। এই সার্টিফিকেটের দ্বারা কি হয়, যে ওষুধটা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সেটা ভালো, সেটা কোনো ক্ষতিকারক কোনো ওষুধ না, এরকমভাবে একটা প্রত্যয়নপত্র দেওয়া হয়। আর হেলথ সার্টিফিকেটটা হচ্ছে হাঁস, মুরগি, পশু পাখি, খাদ্যদ্রব্য আমদানি প্রকারে এটা প্রদান করা হয়, এক্সপোর্টার এটা দিয়ে থাকে। বা এই যে হাঁস মুরগি খাদ্যদ্রব্য যাচ্ছে বা পশু পাখি খাদ্য যাচ্ছে, এটা কোনো জীবাণু নাই বা ক্ষতিকারক আমাদের দেহে গিয়ে কোনো ক্ষতিকর নেই, এই ধরনের একটা প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট ইস্যু করে থাকে, ঠিক আছে। এই ধরনের সার্টিফিকেট গুলোই হচ্ছে আদার্স ডকুমেন্টসের মধ্যে পড়ে। আর নিচে কী বলা হয়েছে, ডকুমেন্টস আদার দেন ইনভয়েস, ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ডকুমেন্টস আর নট ডিফাইন্ড বাই ইউসিপিডিসি। মানে ইনভয়েস, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স ডকুমেন্ট সম্পর্কে কোনো ইউসিপিডিসি কোনো কিছু বলা নাই, বা ধারা উপধারা নাই, আর্টিকেল নাই। অন এ সার্টিফিকেট অফ অরিজিন ডিটেল উইথ আন্ডার ISBP প্যারা 198 to 185, অনলি সার্টিফিকেট অফ অরিজিন সম্পর্কেই ISBP প্যারা 181 থেকে 185-এ বলা হয়েছে। বিল অফ লেডিং বা ইয়ারওয়ে বিলে কী কী পার্টি থাকতে পারে, শিপার, কনসাইনার, নোটিফাই পার্টি, কেরিয়ার। এখানে দেখেন, এখানে এসে কিন্তু মানে ইয়ারওয়ে বিলে এক্সপোর্টার, ইম্পোর্টার বা ব্যাংকার বা ট্রান্সপোর্টার এইসব কথা লেখা থাকবে না, এখানে এসে কথাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যে আপনাদের এই কথাগুলোর সাথে সামঞ্জস্যতার জন্যই আপনাদের সাথে এইটা, মানে এই স্লাইডটা দেওয়া, ঠিক আছে। তাহলে কী কী পার্টি থাকে, শিপার হচ্ছে দ্য পার্সন হু সেন্ড দ্য গুডস। শিপার বলতে জাহাজি কোম্পানি না, এরকম কিছু না, মানে এখানে শিপার বলতে এক্সপোর্টারকে বলা হয়েছে যে পণ্যটা পাঠায়। আর কনসাইনার হচ্ছে দ্য পার্সন হু টেক্স ডেলিভারি অফ দ্য গুডস, এখানে কনসাইনার হচ্ছে ইম্পোর্টার, যে পণ্যটা রিসিভ করে, ঠিক আছে। নোটিফাই পার্টি দ্য পার্সন ইউজুয়ালি দ্য ইম্পোর্টার অ্যান্ড ব্যাংকার। এই নোটিফাই পার্টি ইউজুয়ালি ইম্পোর্টার এবং ব্যাংকারই হয়,
তো নোটিফাই পার্টিকে এখানে ব্যাংকার কি বোঝানো হয়েছে, দ্য পার্সন ইউজুয়ালি দ্য ইম্পোর্টার অ্যান্ড ব্যাংকার। নোটিফাই পার্টি হচ্ছে ইম্পোর্টার এবং ব্যাংকার। Carrier, the person or company who has conducted a contact with the shipper for the conveyance of the goods. And এখানে ক্যারিয়ার বলতে যে পণ্যটা কী করে বহন করে নিয়ে আসে তাকেই বোঝানো হয়েছে। যেই পণ্যটা আসছে জাহাজি কোম্পানি কী করে শিপার ফর কনভেন্স অফ দ্য গুডস। তখন এই শিপার কী করে, যে ক্যারিয়ার কী করে শিপারকে মানে এক্সপোর্টারকে জানিয়ে দেন যে আপনার পণ্যটা এক্সপোর্টারের দেশে ইম্পোর্টারের দেশে কি পৌঁছে গেছে, তাকে নিয়ে যেতে বলেন, এরকম কিছু। ঠিক আছে। ফ্রেড মেনশন অ্যাজ, এই ইয়ারওয়ে বিলে বা লিডিংয়ে কী যদি এরকম কিছু লেখা থাকে ফ্রেড পেইড বাই শিপার, তখন শিপারকে দিতে হয়, এক্সপোর্টারকে দিতে হয় ফ্রেড কালেক্টেড টু পেড দ্য বায়ার অ্যাট দ্য পোর্ট অফ দ্য ডিসচার্জ। ফ্রেড কালেক্টেড লেখা থাকলে তখন কী করতে হয়, এই ফ্রেটের ভাড়াটা, জাহাজের ভাড়াটা ইম্পোর্টারকে দিতে হয়। ফ্রেড পেমেন্ট বাই পেইড বাই শিপার, তখন কী করে শিপার কী করে এরকম কথা লেখা থাকলে যখন পণ্যটা ও তার দেশ থেকে পাঠিয়ে দেয় তখন এক্সপোর্টার তখন পে করে। আর ফ্রেড কালেক্টেড থাকলে ফ্রেটের ভাড়াটা কী থাকে, ডিউ থাকে, যখন পণ্যটা আসে তখনই কী করা হয়, ইম্পোর্টার এটা পে করে থাকে। একটা ইয়ারওয়ে বিল বা ইয়ারওয়ে বিল বা লিডিং বিলে, জাহাজি বিলে কী কী সার্ভ করে, প্রুফ অফ রিসিভ ফর দ্য গুডস ফর শিপমেন্ট, একটা প্রুফ হিসাবে কাজ করে ইয়ারওয়ে বিলটা, এই রিসিপ্টটা। ঠিক আছে। অ্যান ইনভয়েস ফর দ্য ফ্রেট, একটা ইনভয়েস হিসেবে, ফ্রেটের ইনভয়েস হিসাবেও কাজ করে। এ গাইড টু এয়ারলাইন স্টাফ ফর দ্য হ্যান্ডেলিং, ডিসপাচ অ্যান্ড ডেলিভারি ফর দ্য কনসাইনমেন্ট। এমন এই এই ইয়ারওয়ে বিল বা বিল অফ লোডিংটা কী করে, যারা মানে এখানে ডিপার্চ কখন হবে, ডেলিভারি কখন দিতে হবে, এটা হ্যাঁ কীভাবে এটা হ্যান্ডেলিং করতে হবে, তখন স্টাফটা কী করে ওই অনুযায়ী কাজটা করে। ঠিক আছে। ইয়ারওয়ে বিল এটা বা বিল অফ লেডিংটা কী হিসাবে কাজ করে, একটা পণ্যের বা শিপমেন্টের রিসিপে প্রুফ অফ রিসিভ অফ দ্য গুডস অফ শিপমেন্ট অ্যান্ড ইনভয়েস অফ দ্য ফর দ্য ফ্রেট, এটা ইনভয়েস হিসেবে কাজ করে এবং গাইডলাইন হিসেবে কাজ করে। যারা এয়ারলাইনে কাজ করে এটা কীভাবে ডিপার্চ হবে, কখন এটা ডেলিভারি হবে, কীভাবে এটা হ্যান্ডেলিং করতে হবে, এটা কাজ করে সব ক্ষেত্রেই। ইয়ারওয়ে বিল, বিল অফ লেডিং, তারপর টিআর, আর সব ক্ষেত্রে এটা একই কাজ করে। মেন ক্যারেক্টারিস্টিক্স অফ বিল অফ লেডিং বা ইয়ারওয়ে বিল সকল ক্ষেত্রে একই ক্যারেক্টারিস্টিক। কী ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যটা কি, অ্যান্ড ইয়ারওয়ে বিল মাস্ট মেনশন প্রপার, মানে এক্সপোর্টার অ্যান্ড ইম্পোর্টারের নাম থাকতে হবে, প্রপার শিপার অ্যান্ড কনসাইনারের নাম থাকতে হবে, মানে এক্সপোর্টার এবং ইম্পোর্টার, দ্য পোর্ট বা এয়ারপোর্ট অফ ডিপার্চার অ্যান্ড ডেস্টিনেশন, মানে কোন পোর্ট আসবে, কোন পোর্ট দিয়ে এটা বের হবে। ঠিক আছে। এটা কি ইন্ডিয়া দিয়ে আসবে না ইন্ডিয়ার বর্ডার হয়ে আমার চট্টগ্রাম আসবে, মানে ডেস্টিনেশন পয়েন্ট। ঠিক আছে, এটা উল্লেখ থাকতে হবে। দ্য ডিসক্রাইব অফ দ্য গুডস অন কনসাইনিং উইথ আদার ডকুমেন্ট, ডিসক্রিপশন থাকতে হবে সকল আদার ডকুমেন্টের সাথে। দ্য ডিসক্রিপশন অফ গুডস কনসাইনিং উইথ আদার ডকুমেন্ট, গুডসের প্রপার ডিসক্রিপশন থাকতে হবে। ওয়েট মেজার অফ অর শিপিং মার্কস, নিট ওয়েট, কোয়ান্টিটি, এবং কোনো যদি শিপিং মার্কস থাকে ওই মার্কটাও উল্লেখ করে দিতে হয়। ইট মাস্ট বি সাইন অ্যান্ড ডেটেড বাই অ্যাকচুয়াল ক্যারিয়ার বাই দ্য নেম অফ এজেন্ট, এবং এজেন্টের যে জাহাজি কোম্পানি দিয়ে আসছে যে মাস্টারের কী থাকতে হবে, সাইন থাকতে হবে এবং ডেট থাকতে হবে অ্যাকচুয়াল ক্যারিয়ারের। যদি কোনো এজেন্টের মাধ্যমে আসে তো ওই এজেন্টের নাম থাকতে হবে। ঠিক আছে। ইট মেনশন ওয়ে ও
whether freight has been paid and or will be paid of the destination point. কে এই জাহাজ ভাড়া বা এয়ারওয়ে বিলটা প্রদান করবে? এটা কি শিপার করবে নাকি এক্সপোর্টার করবে নাকি ইম্পোর্টার করবে, এটা লেখা থাকতে হবে। ঠিক আছে, এবং ডেস্টিনেশন পয়েন্টটাও উল্লেখ করে দিতে হবে। ডিফারেন্ট টাইপস অফ বিল অফ লেডিং, বিভিন্ন প্রকার বিল অফ লেডিং আছে। একটা হচ্ছে লাইনার পার্টি বিল, যখন কোনো নির্দিষ্ট রুটের মাধ্যমে যদি কোনো জাহাজে কোম্পানির মাধ্যমে যদি আসে, মানে একটা নির্দিষ্ট রুটে একটা নির্দিষ্ট জাহাজের মাধ্যমে যে পণ্যটা আনা নেওয়া হয় এবং ওই কোম্পানির যে বিলটা ইস্যু করে সেটা হচ্ছে লাইনার পার্টি বিল। মাল্টিমোডাল বিল কি? অনেক সময় এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে একাধিক পরিবহনের প্রয়োজন হয়। যখন চায়না থেকে ঢাকায় কোনো পণ্য আসছে, হয়তো চায়না থেকে ইন্ডিয়াতে আসছে জাহাজে, আবার ইন্ডিয়া থেকে ঢাকায় আসবে ট্রাকে বা রেলে, তো এখানে দুইটা বিল ইস্যু না করে যখন ওই কোম্পানিটা একটা বিল ইস্যু করা, সেইটা হচ্ছে মাল্টিমোডাল বিএল বলা হয়। চার্টার পার্টি বিএল বলতে নিয়মিত রুটে যে জাহাজে কোম্পানির ছাড়া অন্য কোনো জাহাজের মাধ্যমে যদি ওই পণ্যটা কি পরিবহন করা হয় এবং যে বিলটা ইস্যু করা হয় তাকে চার্টার পার্টি বিএল বলা হয়। এই ক্ষেত্রে জাহাজ সম্পূর্ণ জাহাজ একবার ভাড়া করে নিতে পারে, অথবা নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারে, অথবা নির্দিষ্ট পণ্য কি করতে পারে, নির্দিষ্ট পণ্য এককালীন এক বন্দর থেকে আরেক বন্দর যাবে এরকমভাবে ভাড়া করতে পারে। তো চার্টার পার্টির মূল থিমটা হচ্ছে পুরো জাহাজটা ভাড়া নিতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারে, অথবা নির্দিষ্ট পণ্য এককালীন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এরকমভাবে নিতে পারে। আর স্টেট বিএল সরাসরি কি করা হয়, কনসাইনার বরাবর পাঠানো হয়, মানে ইম্পোর্টারের কাছে পাঠানো হয়, এরকম বিল হচ্ছে স্টেট লাইন বিএল। শর্ট ফর্ম বা ব্ল্যাঙ্ক বিএল হচ্ছে যে বিএলের পিছনে কিছু না লিখে বা বিএলের যে সত্তাবলী আছে তা না লিখে খালি রাখা হয়, এরকম বিএলকে কি বলে, শর্ট ফর্ম বিএল বা ব্ল্যাঙ্ক বিএল বলা হয়। আর স্টেটেল বিএল হচ্ছে এই বিএলগুলো ইস্যু করে একটা নির্দিষ্ট কারণ দেখিয়ে এক্সপোর্টারের খাতে কী করে বা জাহাজি কোম্পানিগুলো তার কাছে রেখে দেয়, মানে কোনো বিশেষ কারণে কারোর কাছে রেখে দেয়। শিপমেন্টের তারিখ থেকে 21 দিন বা তারও বেশি সময় ধরে তার বিলটা তার কাছে রেখে ইস্যুকারী ব্যাংক বা কনসার্নের নিকট প্রেরণ করে। তাহলে স্টেটেল বিলটা কি এরকম, বিলটা ইস্যু করে 21 দিন বা 15 দিন বা তার থেকে বেশি দিন তাদের কাছে রেখে ইস্যুকারী ব্যাংক বা কনসার্ন ইম্পোর্টারের কাছে পরে পাঠায়, এরকম বিলকে স্টেল বিল বলে। ক্লোজ বিল সে ক্লিন বিলের একটা সম্পর্ক আছে। যদি কোনো বিলের মধ্যে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কোনো পরিবহনগত কোনো সমস্যা না হয়, পণ্য কোনো ত্রুটি না দেখা দেয়, মানে বিলটা পুরো ক্লিন থাকে, সেই বিলগুলোকে ক্লিন বিল বলা হয়। ক্লোজ বিল হচ্ছে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে পণ্যটার একটা বা দুইটা বা কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা নষ্ট হয়েছে বা ড্যামেজ হয়েছে, মানে কোনো পণ্যের কোনো সমস্যা বা ত্রুটি ওই বিলের মধ্যে লেখা থাকে, বা এটা পণ্য আনানো যখন শিপিং হয়েছে তখন হইতে পারে বা আগের থেকেই হয়েছে, এরকম কিছু কোনো কারণ উল্লেখ থাকে, মানে কোনো পণ্যের কোনো ত্রুটি যদি লেখা থাকে সেটি হচ্ছে ক্লোজ বিল। ফ্রেট কালেক্টর আগেই বলেছি। ফ্রেট হচ্ছে পণ্য জাহাজীকরণ করার সময় যদি এক্সপোর্টার এটা দিয়ে দেয় সেটা ফ্রেট পেড। আর ফ্রেট কালেক্টেড হচ্ছে পণ্যটা যখন ইম্পোর্টার কাছে আসবে, ইম্পোর্টার এই বিলের টাকাটা প্রদান করবে, অর্থাৎ এক্সপোর্টার করবে না, ইম্পোর্টার এই বিলের টাকা
করে, মানে বিলের টাকাটা ডিউ থাকে, সেইটা হচ্ছে ফ্রেড কালেক্টেড বিল, ফ্রেড পেইড অ্যান্ড ফ্রেড কালেক্টেড বিল। মাস্টার রিসিট বিল হচ্ছে এমন একটা বিল যা যে কোম্পানি এজেন্ট কর্তৃক মালামাল গৃহীত হওয়ার পর শুধুমাত্র গ্রহণের প্রত্যয় সে কি জাহাজের প্রত্যয়নপত্র সে কী করে থাকে, ইস্যু করে থাকে, ঠিক আছে। সেই বিএলগুলোকে কী বলা হয়, মাস্টার রিসিভ বিএল। মানে জাহাজ কোম্পানি কীগুলোকে তাদের এজেন্ট দ্বারা যদি কোনো বিএলটা ইস্যু করে, টাইপস অফ লেটার অফ ক্রেডিট, বিভিন্ন টাইপের লেটার অফ ক্রেডিট আছে। তার মধ্যে যেটা আমরা বলতে পারি, সিকিউরিটির দিক থেকে, বেনিফিশিয়ারি সিকিউরিটির দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইরিভোকেবল এলসি এবং কনফার্ম এলসি। বর্তমানে রিভোকেবল এলসির কোনো অস্তিত্ব নয়, সব এলসি কি রিভোকেবল। এটা ইউপি সিরিজ 600-এ বলা হয়েছে। কোনো এলসি যদি রিভোক করতে চায়, সংশোধন বা পরিমার্জন করতে চায়, অবশ্যই কি লাগবে, সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতি লাগবে। সংশ্লিষ্ট সকল পক্ষ বলতে এখানে বোঝানো হয়েছে এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ব্যাংকার, ঠিক আছে। এটি হচ্ছে ইরেগুলার এলসির মূল কথা। আর কনফার্ম এলসি বলতে, যদি কোনো এলসিতে অ্যাড কনফার্ম লেখা থাকে, সেই এলসিগুলো কি বলা হয়, কনফার্ম এলসি। এটা বেনিফিশিয়ারি বা এক্সপোর্টারের ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত একটা নিশ্চয়তা প্রদান করেন যে সে টাকাটা সে অবশ্যই পাবে, এরকম নিশ্চয়তা প্রদান করেন। এই ধরনের এক্সপোর্টার কেন করে, মানে তার টাকাটা সে যে ইস্যুইং ব্যাংকের থেকে পাবে, সেই আশ্বাসটা আরও জোরালো করার জন্য সে তার দেশের একটা ব্যাংকের, সুনামধন্য একটা ব্যাংকের একটা নিশ্চয়তা চায় যে আমি যে পাবো, তখন সেই নিশ্চয়তা সেই ব্যাংকটা দিয়ে থাকে ইস্যুইং ব্যাংকের পক্ষ হয়ে, ঠিক আছে। এরকম এলসিগুলোকে কি বলা হয়, কনফার্ম এলসি। এই কনফার্ম এলসির আরোপের ক্ষেত্রে সাধারণত এক্সপোর্টারকে কী করতে হয়, একটা কমিশন প্রদান করতে হয়। এই কমিশন কখনো কখনো ইম্পোর্টারও প্রদান করে থাকে। এই কনফার্ম এলসি হওয়ার ক্ষেত্রে এটা যেমন ইরিভোকেবল হলো এবং ডকুমেন্টারি হলো, এমন কনফার্ম ক্যারি হলো, ঠিক আছে। আবার সকল এলসি কিন্তু আবার কনফার্ম এলসি নয়, শুধু কনফার্ম লেখা থাকলেই সেই এলসিটি হবে কনফার্ম এলসি। ইনভলভিং মিডলম্যানের মাধ্যমে আমরা এলসিকে দুই ভাগে ভাগ করতে পারি, ট্রান্সফর্মেবল ক্রেডিট বা ব্যাক টু ব্যাক ক্রেডিট। ট্রান্সফারেবল ক্রেডিট সম্পর্কে ইউসিবি 600 আর্টিকেল 38-এ বলা হয়েছে, এলসিতে যদি অ্যাড ট্রান্সফার লেখা থাকে, সেই এলসিটাকে কী বলা হয়, ট্রান্সফারেবল এলসি। ট্রান্সফারেবল এলসির ক্ষেত্রে ব্যাংক সম্পূর্ণ এলসিটাকে ট্রান্সফার করতে পারে অথবা আংশিক মূল্যের জন্য করতে পারে। যদি আংশিক মূল্যের জন্য করে, সেই ক্ষেত্রে পার্শিয়াল শিপমেন্টের অনুমোদন থাকতে হবে সেই এলসিটি। ট্রান্সফার এলসি কখন করে, প্রথম বেনিফিশিয়ারি মানে ইম্পোর্টারের অনুরোধ ক্রমেই ব্যাংক আরেকজন সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে এটা কি করে থাকে, ট্রান্সফার করে থাকে। ট্রান্সফার এলসি
ট্রান্সফারেবল এলসি বেনিফিশিয়ারি করতে কি প্রস্তুতকৃত আর ডকুমেন্ট সমূহ অবশ্যই ট্রান্সফারিং ব্যাংকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। ট্রান্সফারেবল এলসিতে কি করতে হয়, ক্যাশ মার্জিন জমা রেখে এটা খুলে থাকে। আর ট্রান্সফারেবল এলসির মাধ্যমে যে কোনো পণ্য কি আমদানি করা যায়। আর ট্রান্সফারেবল এলসি ইউসিপি 600 যে রুলস রেগুলেশন সেগুলো মেনেই কি ট্রান্সফারেবল এলসিটা খোলা হয়। ট্রান্সফারেবল এলসির মাধ্যমে এক বা একাধিক ব্যাক টু এলসি খোলা যায়। এটা কি করে, তখন এলসিটাকে জমা রেখে ব্যাংকে জমা রেখে এক বা একাধিক ব্যাক টু ব্যাক এলসি খোলা যায়। আর ট্রান্সফারেবল এলসি এক বা একাধিক বেনিফিশিয়ারির কাছে কী করে ট্রান্সফারিং করা যায়। ফার্স্ট বেনিফিশিয়ারি মানে ইম্পোর্টার তার সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে করতে পারে। এরকম 2, 3, 4, 5, 6 জনের কাছে তার এলসিটা কি ট্রান্সফার করতে পারে। কিন্তু সেকেন্ড বেনিফিশিয়ারি আরেকজনের কাছে সেই এলসি ট্রান্সফার করতে পারবে না। যেমন মনে করেন একটা এলসি খুলছে, তার এলসিটার মূল্য হচ্ছে 1 কোটি। কারণ প্রথম বেনিফিশিয়ারি বা ইম্পোর্টার কী করলো, আরেকজনের কাছে 10 লাখ করলো, আরেকজনের কাছে 20 লাখ করলো, আরেকজনের কাছে 50, এরকম করে 1 কোটি টাকার তার এলসিটা ভাগ করে দিল, মানে তার কাছে কিছু রাখলো, এরকমভাবে করলো। কিন্তু যে সেকেন্ড বেনিফিশিয়ারির কাছে দিল, সে কিন্তু আরেকজনের কাছে এরকম এলসিটা ট্রান্সফার করতে পারবে না। আর সকল কার্যক্রম কিন্তু যে ফার্স্ট বেনিফিশিয়ারি যেই ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে এই কাজগুলো, ওই সকল ডকুমেন্ট সকল কার্যক্রমগুলোই কী করতে হবে, সেকেন্ড বেনিফিশিয়ারি থার্ড বেনিফিশিয়ারি ওই ব্যাংকের মাধ্যমে করতে হয়। ওই ব্যাংকটাকে ট্রান্সফার ব্যাংকও বলা হয়। ঠিক আছে, ব্যাক টু ব্যাক এলসিটা কি, ইম্পোর্টার বিদেশ থেকে যেই এক্সপোর্ট এলসি বা মাস্টার এলসি পায়, এই এলসির বিপরীতে সে কী করে, রপ্তানি পণ্য বা কাঁচামাল সংগ্রহ করে, রপ্তানি করার জন্য কাঁচামাল সংগ্রহ করে। ঠিক আছে, এই যে কার্যক্রমগুলো চালানোর জন্য পুনরায় আমদানি এলসি খোলার প্রয়োজন হয়, মানে এক্সপোর্ট এলসি খোলার প্রয়োজন হয়। মানে আমি একটা এলসি খোলার জন্য আবেদন করলে এক্সপোর্টারের কাছে, এক্সপোর্টার ওই এলসিটা আমার কাছে পাঠায়। ঠিক আছে, তো এক্সপোর্টার যখন ওই এলসির ইগুলো পাঠায়, ওই মালামালগুলো তো আমার কাছে আসে নাই। ঠিক আছে, যেমন মনে করেন এই ব্যাক টু ব্যাক এলসির প্রয়োজন হয় কখন, আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মনে করেন আমি তৈরি করবো প্যান্ট, কিন্তু ওই প্যান্টগুলো শিপমেন্ট করার জন্য অনেক কী করে, কার্টুন বা ব্যাগ প্লাস্টিকের ব্যাগ ট্যাগ এগুলোর কি প্রয়োজন হয়। ঠিক আছে, তখন এই যে ব্যাগের বা কার্টুনের প্রয়োজন হয়, দেখা যায় যে আমাদের এই দেশে এটা নাই। ঠিক আছে, বা আমাদের দেশে আছে, লোকালিটা সংগ্রহ করতে হয়, এই টাকাটা আমার কাছে নাই। এই যে এক্সপোর্ট এলসির বিপরীতে যে আরেকটা এলসি বা মাদার এলসির এগেনস্টে যে আরেকটা এলসি খোলা হয়, সেটি হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। তাহলে সংখ্যাটা এরকম, ইম্পোর্টার বিদেশ থেকে এক্সপোর্ট এলসি মাদার এলসি যে পায়, তার বিপরীতে কী করে, রপ্তানি পণ্য কাঁচামাল সংগ্রহ করার জন্য পুনরায় আরেকটি এক্সপোর্ট এলসি খুলে। এই এক্সপোর্ট এলসি কী করে, তার ব্যাংকে জমা রেখে লিয়েন রেখে কাঁচামাল উদ্দেশ্যে আরেকটা এলসি সে খুলে, সেই এলসিটাই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। আমি আগে বলছি এই ব্যাক টু ব্যাক এলসি সাধারণত আমাদের দেশে পোশাক রপ্তানি করার জন্যই করা হয়। ব্যাক টু ব্যাক এলসি কী করা যায় না, পুনরায় ট্রান্সফার করা যায় না। আর ব্যাক টু ব্যাক এলসি কোনো ক্যাশ মার্জিন রাখার প্রয়োজন হয় না। আর ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কেবল রপ্তানি কাঁচামালই আমদানি করা যায়।
আর ব্যাক টু এলসিকে কী বলা হয়, আমদানি এলসি বলা হয়। এটি হচ্ছে ব্যাক টু এলসির মূল থিম। এই সম্পর্কে যেগুলো যা বলছে আরও নেক্সট স্লাইডে এই কথাগুলি আসবে ইনশাল্লাহ, আপনারা আরও ওইখানে মনোযোগ সহকারে শুনবেন। ট্রান্সফারেবল এলসি সম্পর্কে আরও কিছু বলবো, ইরেকুভেবল এলসি সম্পর্কে বলবো নেক্সট স্লাইডে ইনশাল্লাহ। দেখুন, অ্যাডভান্স পেমেন্টের দিক থেকে এলসিকে দুই ভাগে ভাগ করে রেড ক্লোজ এলসি, গ্রিন ক্লোজ এলসি। রেড ক্লোজ এলসিটা এরকম যে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক সময় ইম্পোর্টারকে অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হয়। পণ্য, কাঁচামাল, তারপর ইন্স্যুরেন্স, জাহাজ ভাড়া, টোটাল যেই খরচটা এক্সপোর্টারকে কী করতে হয়, অগ্রিম দিয়ে দিতে হয় কিছু অংশ। এইটা লাল কলমে এটা আগে লেখা থাকতো। আগে যেহেতু টেলেক্সের মাধ্যমে এলসি খোলা হতো, তখন এইটা রেড কলমে লেখা হতো বলে রেড ক্লোজ এলসি বলা হয়। এই ধরনের এলসির এখন অস্তিত্ব নেই। তবে এই ধরনের যদি কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, আদার্স যে এলসির যে ফর্ম আছে সুইফটের, সেখানে এই কথাগুলো উল্লেখ করা যেতে পারে। গ্রিন ক্লোজ আর রেড ক্লোজ সেম থিং, একই, শুধু এখানে একটা অতিরিক্ত কথা অ্যাড করতে হয়। সেটা হচ্ছে গুদাম ভাড়াটা কে প্রদান করবে, গুদাম ভাড়াটা অ্যাডভান্স ইম্পোর্টারকে পেমেন্ট করে দিতে হয়। এই কথাটা সবুজ কালিতে লেখা থাকে বলে এটা গ্রিন ক্লোজ বলা হয়। আর রেড ক্লোজ এবং গ্রিন ক্লোজ একই, শুধু এখানে অতিরিক্ত শুধু ইম্পোর্টারকে গুদাম ভাড়াটা পেমেন্ট করতে হয়। রিপিটেড ট্রানজ্যাকশনের ভিতরে রিভলভিং ক্রেডিট এবং স্ট্যান্ড বাই ক্রেডিট এই দুই ভাগে ভাগ করা হয়েছে। রিভলভিং ক্রেডিট অনেকটা আমাদের দেশে সিসি লোনের মতন। একটা সিসি লোনে কী থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকার লিমিট থাকে। ওই লিমিট পর্যন্ত আমরা কী করতে পারি, টাকা খরচ করতে পারি বা ঋণ নিতে পারি, ঠিক আছে। রিভলভিং ক্রেডিটের ক্ষেত্রেও সেম থিংই। এই ক্রেডিটটা একটা নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয় এবং একটা লিমিট থাকে। ওই লিমিট অনুযায়ী ইম্পোর্টার কী করতে পারে, ওই এলসিটা খুলতে পারে নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এরকম এই রিভলভিং ক্রেডিটের মূল বৈশিষ্ট্য হচ্ছে ঋণপত্র এলসি পরিশোধ না করি যতবার ইচ্ছা ততবার মালামাল জাহাজীকরণ করতে পারে, কোন একটা লিমিট পর্যন্ত। যেমন মনে করেন আমার 2 কোটি টাকার একটা এলসি খুলছেন, ঠিক আছে, প্রথম 1 কোটি, তারপর 2 কোটি, তারপর 3 কোটি, এরকম করে করে আপনি কী করলেন, এলসিটা ওই খুললেন। আপনি কিন্তু পেমেন্ট করেন না, কিন্তু আমরা করতে পারবো ওই লিমিট পর্যন্ত এবং নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনার সময় ওভার হয়ে যাবে, তারপর করতে পারবেন না। ঋণপত্রের মূল্য কি সীমা অতিক্রম করতে পারা যায় না এই এলসিতে, ঠিক আছে। এবং ঋণপত্র সংশোধন না করে যতবার ইচ্ছা ততবারই কী করা যায়, মাল জাহাজীকরণ করা যায়, আগে বলছি। এবং এই ধরনের ক্রেডিট, রিভলভিং ক্রেডিট দুই ধরনের হচ্ছে, কিউমুলেটিভ এবং নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ বিষয়টা হচ্ছে আপনার 1 কোটি টাকার কী আছে, লিমিট আছে। মানে প্রথমবার 1 কোটি টাকার করলেন, প্রথমবার 20,000 টাকা করলেন, পরবর্তীবার আপনি আরও 20,000 টাকা করতে পারেন। এরকম করে করে 20 করে 5বারে আপনার কী করতে পারবেন, এলসিটা খুলতে পারবেন। তাই 20 করে 5বারে 1 কোটি হলো। আর নন কিউমুলেটিভ হচ্ছে, আপনি যদি প্রথমে 1 কোটি টাকার লিমিটও থাকে, আপনি যদি 20,000 টাকা করেন, পরবর্তী বাকি 80,000 টাকার জন্য করতে পারবেন না। তখন এই কথাগুলো উল্লেখ থাকবেন, আপনি কি রিভলভিং ক্রেডিট কিউমুলেটিভ না নন কিউমুলেটিভ। আর স্ট্যান্ড বাই লেটার ক্রেডিট হচ্ছে একটা গ্যারান্টির মতন, ঠিক আছে। এটা এক্সপোর্টার ইম্পোর্টারের পক্ষে একটা ব্যাংক গ্যারান্টি দেয়। এক্সপোর্টার সরাসরি ইম্পোর্টারের কাছে, ব্যাংকের কাছে যায় না, ঠিক আছে। এটা একটা ব্যাংকের গ্যারান্টি। এটা আমাদের দেশে পরিচালিত নাই। এটা আমেরিকার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে এইরকম গ্যারান্টির মাধ্যমে কী করে থাকে, এলসিগুলো খুলে থাকে। এছাড়াও মেড অফ পেমেন্টের দিক দিয়ে এলসিকে কিছু আগে ভাগ করা যায়। এটা আগেও প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা স্লাইডে, দ্বিতীয় ক্লাসে ভিডিওতে এটা দেওয়ার, সাইড পেমেন্ট বেসিসে, ডেফার্ড পেমেন্টের বেসিসে, অ্যাকসেপ্টেন্সের বেসিসে, ইউপাসের বেসিসে এবং নেগোসিয়েশনের বেসিসে।
সাইড পেমেন্টের বেশিটা এমন যে যখন এলসিটা আসে তখন 5 ওয়ার্কিং ডেজের মধ্যে এই এলসির পেমেন্টটা দিতে হয়। ডেফার্ড পেমেন্টের এলসিতে যখন ডেফার্ড পেমেন্টের এই আন্ডারটেকিংটা লেখা থাকে তখন এলসিটা গ্রহণ করে। ওই এলসিতে যে 30 দিন 60 দিন যে বিলের গায়ে লেখা থাকে কতদিন পর পেমেন্ট ম্যাচুরিটি ডেট লেখা থাকে, ওই ডেটের পরে এই বিলের টাকা পেমেন্ট করতে হয় এক্সপোর্টারকে। আর এক্সেপ্টেন্ট বেশি হচ্ছে বিলটা যখন বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে আসে তখন ইস্যুইং ব্যাংক কী করে, এই বিলটা একসেপ্ট করে ম্যাচুরিটি ডেট জানিয়ে দেয়। এই বিলটা যখন ম্যাচুরিটি হয় তখন এই বিলের টাকা এক্সপোর্টারকে পেমেন্ট করে থাকে। এই হচ্ছে টাইপস অফ লেটার অফ ক্রেডিট। নেক্সট স্লাইডে আরও কিছু যেমন ইরেভোকেবল ট্রান্সফার ব্যাক টু ব্যাক এলসি, তারপরে রিভলভিং এলসি, স্ট্যান্ড বাই এলসি, ইউপাস এলসি, ঠিক আছে, নেগোসিয়েশন, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস আরও পয়েন্ট অফ পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা করব। রিভলভিং ক্রেডিট আমি আগে বলেছি, এই কথাগুলো আবারও রিপিট হচ্ছে। দেখেন, ইট ইজ নট পসিবল টু রিভোক অ্যান্ড অর ইমেন্ট, এটা চাইলেই কেউ প্রত্যাহার করতে পারে না বা সংশোধন পরিমার্জন করতে পারে না উইথ দ্য এগ্রিমেন্ট অফ দ্য ইস্যুইং ব্যাংক, দ্য কনফার্মিং ব্যাংক অ্যান্ড দ্য বেনিফিশিয়ারি। এই পক্ষগুলো কি অনুমতি ছাড়া পরিবর্তন বা সংশোধন করা যায় না। ফ্রম অ্যান এক্সপোর্টার পয়েন্ট অফ ভিউ ইট ইজ বিলিভ টু বি মোর বেনিফিশিয়াল, এটা এক্সপোর্টারের দিক থেকে মোর বেনিফিশিয়াল, ঠিক আছে। রিভোকেবল এলসিটা এক্সপোর্টার দিকে অনেক বেনিফিশিয়াল, ঠিক আছে, এই কথার উল্লেখ থাকে বলে। আর উল্লেখ না থাকলেও এখন সকল এলসি কি ইরিভোকেবল, রিভোক এলসির কোনো অস্তিত্ব নয় এখন। The issuing bank ensure the beneficiary for payment if the required document at present it compliance. Issuing bank টাকা দিতে পারতো যদি কমপ্লেন প্রেজেন্টেশন হয়, বেনিফিশিয়ারিকে বা এক্সপোর্টারকে পেমেন্ট করতে বাধ্য থাকে, ঠিক আছে, পেমেন্ট করে থাকে, সোজা পেমেন্ট করে থাকে। As per UCP 600 there is no extension of revocable credit, আমি আগে বলছি, অস্তিত্ব নেই। Transferable credit, the credit has to be open as transferable. যে এলসিটা ট্রান্সফার করার জন্য ওপেন করা হয়ে থাকে ওই এলসিটাকে বলা হয় ট্রান্সফারেবল ক্রেডিট। এটা এলসিতে লেখা থাকে অ্যাট ট্রান্সফার, এরকম কথা লেখা থাকে। দ্য বেনিফিশিয়ারি নর্মালি এ ট্রেডার অর এজেন্ট, বেনিফিশিয়ারি মানে এক্সপোর্টার সাধারণত ট্রেডার অর এজেন্ট হয়ে থাকে, সেলার অর এজেন্ট হয়ে থাকে। এ ট্রান্সফার ক্রেডিট টু হিজ সাপ্লায়ার, তো ট্রেডার এজেন্ট কী করে থাকে, তার সাপ্লায়ারকে এই এলসিটা পাঠিয়ে থাকে। হি ট্রান্সফার ক্রেডিট টু হিজ সাপ্লায়ার, সাপ্লায়ার কী করে তার সেকেন্ড বেনিফিশিয়ারিকে এই এলসিটা আংশিক বা সম্পূর্ণ মূল্যটা কী করে থাকে, ট্রান্সফার করে থাকে। যদি আংশিক বা সম্পূর্ণ এলসির মূল্য যদি সে ট্রান্সফার না করে থাকে তখন ফার্স্ট বেনিফিশিয়ারি একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারির নিকট এই এলসির মূল্যটা পেমেন্ট করে থাকে। এটাই বলছে ট্রান্সফার বাই এ ব্যাংক অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফার্স্ট বেনিফিশিয়ারি। এই কাজটা কে করে থাকে, একাধিক বেনিফিশিয়ারি যে পাঠায় তো ব্যাংক এই ট্রান্সফার করে থাকে। সাপ্লায়ার তো ডিরেক্ট পাঠাতে পারে না, কার সাহায্য নয়, একটা ব্যাংকের সাহায্য নয়, এই ব্যাংকটা পাঠায়। Second beneficiary can supply goods and negotiation document as if he had received the credit. First beneficiary যেরকম ভাবে সকল কার্যক্রম তার ব্যাংকের মাধ্যমে কার্যক্রমগুলো ডকুমেন্টগুলো শোনের যে কাজগুলো করে থাকে, সেকেন্ড বেনিফিশিয়ারি ফার্স্ট বেনিফিশিয়ারি আচরণ করবে মানে সেকেন্ড বেনিফিশিয়ারি ফার্স্ট বেনিফিশিয়ারি যেরকমভাবে কাজ করে, মানে এলসির যে কার্যক্রমটা আছে সকল কার্যক্রমটা ওই সেকেন্ড বেনিফিশিয়ারি যে ব্যাংকের মাধ্যমে করে ওই ব্যাংকের মাধ্যমে সকল কার্যক্রম পরিপালন করবে। সেকেন্ড বেনিফিশিয়ারি ক্যান সাপ্লাই গুডস অ্যান্ড
negotiate document as if he had received the credit. He may pay commission to first beneficiary for the order. ফার্স্ট বেনিফিশিয়ারি সেকেন্ড বেনিফিশিয়ারির থেকে কী করবে, কমিশন পাবেন। যেই তার এলসির যে মূল্য ওইটা তো দিবেই, ওই যতটুকু পরিমাণ পাঠাবে ওই ততটুকু পরিমাণের জন্য কি ও একটা কমিশন পাবে কার কাছ থেকে, সেকেন্ড বেনিফিশিয়ারির কাছ থেকে। এরকম যত একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি থাকবে সকল বেনিফিশিয়ারির কাছে ফার্স্ট বেনিফিশিয়ারি কী করবে, কমিশনের বিনিময়ে সেই বিজনেসটা করে। দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান সেকেন্ড বেনিফিশিয়ারি। ওই যে আগে বলেছি সেকেন্ড বেনিফিশিয়ারি কোনো একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি থাকতে পারবে না। দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান সেকেন্ড বেনিফিশিয়ারি। ও সরি, দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান সেকেন্ড বেনিফিশিয়ারি মানে একাধিক সেকেন্ড বেনিফিশিয়ারি থাকতে পারবে। নো থার্ড বেনিফিশিয়ারি ইজ পারমিটেড, মানে সেকেন্ড বেনিফিশিয়ারি থার্ড বেনিফিশিয়ারির কাছে পাঠাতে পারে এরকম কোনো পারমিট নেই। এই হচ্ছে ট্রান্সফারের কথা। Transferable, the following parameters may be changed while transferring credit. কিছু প্যারামিটার চেঞ্জ করা যায় এই ট্রান্সফারেবল ক্রেডিটের ক্ষেত্রে। অ্যামাউন্ট ক্রেডিট, ইউনিট প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড ডেট অফ এক্সপায়ারি, লাস্ট ডেট অফ শিপমেন্ট অ্যান্ড লাস্ট ডেট অফ নেগোসিয়েশন ক্যান বি ব্রড ফরওয়ার্ড। কী করতে পারে, কী কী জিনিস চেঞ্জ করতে পারে, অ্যামাউন্ট ক্রেডিট যে অ্যামাউন্টটার জন্য করছে এটা, আমার ইউনিট প্রাইস, অ্যামাউন্ট চেঞ্জ হলে ইউনিট প্রাইস হবে, কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে যাবে। তারপর আরও কি চেঞ্জ করতে হবে, ডেট অফ এক্সপায়ারি, ডেট লাস্ট ডেট অফ শিপমেন্ট কবে, ডেট অফ এক্সপায়ারি কবে, ঠিক আছে, লাস্ট ডেট অফ নেগোসিয়েশন ক্যান বি ব্রড। তবে শিপমেন্টের ডেট দেওয়া আছে 30শে জানুয়ারি, আপনার দেওয়া রাখলেন 2 জানুয়ারি, অবশ্যই এটা দেখে দিবেন। অবশ্যই শিপমেন্ট লাস্ট অফ শিপমেন্ট কবে, এর আগে 2-3 দিন আগে এই ডেটটা, 1 সপ্তাহ আগে হোক বা আপনার সুবিধা মতন ডেটে এটা দেবেন অবশ্যই। এটা মানে মূল মাদার এলসির যে শিপমেন্টের ডেট আছে ওই ডেটটা আগে হতে হবে। পার্সেন্ট অফ ইন্স্যুরেন্স কভার মে বি ইনক্রিজ, ইন্স্যুরেন্সের যে কাভার থাকে এটাও ইনক্রিজ করা যায়। যে মূল্য দেওয়া আছে ওই মূল্য থেকে ইন্স্যুরেন্সের যে মূল্য দেওয়া আছে এটাও চেঞ্জ করা যায়। ফার্স্ট বেনিফিশিয়ারি হ্যাজ দ্য রাইট টু সাবমিট ডকুমেন্ট নেগোশিয়েটেড বাই সেকেন্ড বেনিফিশিয়ারি। আগে বলছি ফার্স্ট বেনিফিশিয়ারি যেভাবে ডকুমেন্টগুলো প্রসেস করে তার ব্যাংকের মাধ্যমে, সেকেন্ড বেনিফিশিয়ারি একই আচরণ করবে, একই কার্যক্রম ফার্স্ট বেনিফিশিয়ারির মাধ্যমে ওই ব্যাংকের মাধ্যমে করবে। অন্য ব্যাংকের মাধ্যমে ডকুমেন্টগুলো সাবমিট করলে বা নেগোসিয়েশন করলে হবে না। মানে ওই যে ব্যাংকটার কথা উল্লেখ, নেগোসিয়েশন মানে ওই এলসির মধ্যে যে ব্যাংকের কথা উল্লেখ আছে অবশ্যই ওই ব্যাংকের মাধ্যমে যেতে, অন্য কোনো ব্যাংকের মাধ্যমে গেলে হবে না। Back to back LC is open under lane of another master LC is called back to back LC. আগে বলছি এর আগে স্লাইডে, ব্যাক টু ব্যাক LC মাস্টার LC কে লেন করে রাখা হয়। when LC is open under lane under master LC, back to back carry two types, back to back at side, back to back at unsigned। back to back side হচ্ছে মাস্টার এলসির বিপক্ষে যে এলসিটা খোলা হয় এই এলসির টাকাটা কী করে এখনই 5 দিন পরে তৎক্ষণাৎ এই টাকাটা দিয়ে দেওয়া হবে, এমন হইলে অ্যাট সাইডে দেওয়া হয়। আর যখন আনসেন্স বেসিস হবে, আনসেন্স বেসিস হলে 30 দিন, 60 দিন, 90 দিন এরকম বা 180 দিন, 120 দিন এরকম সময় নিয়ে আনসেন্স বেসিসে করা হয়। এরকম করা হলে এলসির মূল্য যে আমরা যে কাঁচামালটা সংগ্রহ করি ওই কাঁচামাল সংগ্রহের মূল্যগুলো কী হয় তখন বৃদ্ধি পেয়ে যায়। ইন কেস অফ শিপমেন্ট অফ বিটি back to LC side payment exporter may be available EDF facility from the Bangladesh Bank। যখন পেমেন্টে অ্যাট সাইড পেমেন্টটা না করতে পারে তখন অ্যাট ইউজার বেসিসে
তখন কার কাছ থেকে এই লোনটা নিয়ে থাকে, তখন বাংলাদেশ ব্যাংকে একটা ফ্যাসিলিটিস আছে, এক্সপোর্টার ডকুমেন্টের ফ্যাসিলিটিস। এই ফ্যাসিলিটির মাধ্যমে এই ব্যাক টু ব্যাক এলসি টাকাটা কী করে থাকে, পেমেন্টের সেটেলমেন্টটা করে থাকে বা এই সুবিধাটা সে নিয়ে থাকে। ব্যাংক ফেস রিস্ক ইফ দেয়ার কাস্টমার ফেইলর টু এক্সপোর্ট। তখন এই ব্যাক টু ব্যাক এলসি খুলেটা অনেক রিস্কেরও। যখন এক্সপোর্টার, তখন কাস্টমার যখন কী করে, ফেল করে এক্সপোর্টারের টাকাটা প্রদানের ক্ষেত্রে। আগে বলছি ব্যাক টু এলসি ওপেন আন্ডার লেইন অফ মাস্টার এলসি রেখেই বা মাস্টার বা মাদার এলসি বা এক্সপোর্ট এলসি রেখেই ব্যাক টু এলসি করা হয়। এটার কোনো মার্জিন, এলসি মার্জিন রাখা হয় না। ব্যাক টু এলসি ওপেন প্রকিউর অফ র মেটেরিয়াল অর সাপোর্ট মেটেরিয়াল অফ মাস্টার এলসি যে আসবে বা মাস্টার এলসি কী কারণে খোলা হয়, তার বিপরীতে যে র মেটেরিয়াল বা সাপোর্ট মেটেরিয়াল লাগবে তার জন্য প্রক্রিয়া করার জন্য, মানে ক্রয় করার জন্য এই ব্যাক টু ব্যাক এলসি খোলা হয়। অর্থাৎ মাস্টার, মনে করেন আমাদের দেশ থেকে ফার্নিচার, কম্পিউটার বা বড় বড় মেশিনে আসবে, মেশিন ঢাকার জন্য, প্যাকেজিং করার জন্য র মেটেরিয়াল রাখতে পারে, রাখতে পারে। এই প্রকিউর করার জন্য মাস্টার এলসি বিপরীতে ব্যাক টু এলসি করা হয়। যেমন আগে বলছি, টার্নার অফ ব্যাক টু এলসি ইজ 3 ডে, 13 ডে, 60 ডে, 90 ডে। এই ব্যাক টু এলসির মেয়াদটা এরকম হয়ে থাকে। পেমেন্টের সেটেলমেন্টের বিষয়টা এই কয়দিনের মধ্যে করতে হয়। ব্যাক টু ব্যাক এলসি পেমেন্ট ইজ মেড বাই প্রসেস অফ মাস্টার এলসি অর ক্রিয়েট ফোর্স লোন। এই ব্যাক টু এলসি পেমেন্ট প্রসেসটা কি মাস্টার এলসি পক্ষে করা হয় অথবা লোনের মাধ্যমে পেমেন্টের সেটেলমেন্টটা করা হয়। ইফ এক্সপোর্টার এলসি নট পারফর্ম, যখন এক্সপোর্টার এলসিটা কী করে না, পারফর্ম করে না। ব্যাক টু ব্যাক এলসি সেলিং, ব্যাক টু ব্যাক এলসি কত টাকা মূল্য পর্যন্ত এটা করা যায়। ব্যাক টু এলসি 75% অফ FOB ভ্যালু অফ মাস্টার এলসি 75% পর্যন্ত এই এলসিটা ওপেন করা যায়। মাস্টার এলসির যে মূল্য তার 75%। হাউএভার ইজ ডিপেন্ড অন ব্যাংকস ক্রেডিট নর্মস, মানে ব্যাংকের ডিপেন্ড করে ব্যাংকসের উপর। এটা 75% বেশিও দিতে পারে, এটা ব্যাংকের উপর নির্ভর করে। তাই FOB ভ্যালুটা কীভাবে ক্যালকুলেশন করে, মাস্টার ভ্যালু থেকে রেট চার্জ, ইন্স্যুরেন্স এবং বাইং কমিশন এগুলো বাদ দিয়ে মাস্টার ভ্যালু যা থাকে তার উপরে 75%। মাস্টার ভ্যালু 1 কোটি, রেট চার্জ 10,000, ইন্স্যুরেন্স 10,000 এবং কমিশন 20,000 বাদ দিয়ে মনে করেন হইল 95 লাখ টাকা। 95 লাখ টাকা 75% হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি খোলা যায়। প্রিকশন বিফোর ওপেনিং ব্যাক টু ব্যাক এলসি। ব্যাক টু ব্যাক এলসি কী ধরনের খোলার ক্ষেত্রে কী ধরনের বাধা থাকতে পারে। মাস্টার এলসি মাস্ট বি ইরেভোকেবল অ্যান্ড মাস্টার এলসি অবশ্যই ইরেভোকেবল হতে হবে। ইস্যুইং ব্যাংক রিপুটেড ব্যাংক, ইস্যুইং ব্যাংক অবশ্যই রিপুটেড ব্যাংক হতে হবে, কভারিং রুলস অফ ইউসিপিডিসি এবং ইউসিপিডিসি 600 যে রুলস আছে সেই নিয়মকানুন মেনে যদি খুলে, সেইগুলো যাতে খেয়াল রাখতে হবে। ট্রান্সফার এলসি কনফার্মেশন, এলসিতে যদি কোনো ট্রান্সফার কনফার্মেশনের কথা থাকে সেই কথাটা দেখতে হবে। নো অ্যাডভার্স ক্লোজ, ইউসিপিডিসি 600 যে নিয়ম কারণের কথা বলেছে সেই নিয়ম কারণ ভঙ্গ করে এমন কোনো ক্লজ যাতে এই ব্যাক টু ব্যাক এলসিতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সোজা কথা, কোনো নিয়মকরণ যাতে ইউপিডিসি বা আইএসবি যেগুলো বলছে, রুলস রেগুলেশন কথা বলছে, এগুলো যাতে না থাকে সেগুলো খেলতে দেখতে হবে। রিম্বার্সিং পেমেন্ট বা পেমেন্ট শুড বি ক্লিয়ার। রিম্বার্সিং পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে মানে ঠিক আছে কিনা, বা যে
চুক্তি বা অঙ্গীকারনামাগুলো করছে, যে ব্যাংকগুলো করে রিম্বার্সিং ব্যাংক অঙ্গীকারনামা দিবে সেগুলো ঠিক আছে কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি খেয়াল রাখতে হবে। এলসি মাস্ট বি ফেয়ারলি নেগোশিয়েটেবল। এই ব্যাক টু ব্যাক এলসিটা কী হতে হবে, ফেয়ারলি নেগোশিয়েটেবল লেখা থাকতে হবে, ঠিক আছে। ওই কথাটা থাকলেই শুধু ব্যাক টু ব্যাক এলসিটা খোলা যাবে। যদি নির্দিষ্ট কোনো ব্যাংকের কথা লেখা থাকে সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি কথা বললো, এলসিটা খুললো অন্য একটা ব্যাংকের মাধ্যমে, এই নেগোশিয়েটিং করলো এক্সপোর্টার এই ইম্পোর্টার, ঠিক আছে। তো এতে ব্যাক টু এলসির ক্ষেত্রে ফেয়ারলি নেগোশিয়েটেবল কথার উল্লেখ থাকতে হবে, যাতে এই ব্যাক টু এলসি খুলতে কোনো সমস্যা না হয় বা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে যাতে কোনো সমস্যা না থাকে। যে এক্সপোর্টার যদি নির্দিষ্ট কোনো ব্যাংকের কথা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে এই সমস্যা ফেস করতে পারে। টার্ন অফ শিপমেন্টের কোন মানে লাস্ট পেমেন্ট শিপমেন্ট ডেট কবে, ঠিক আছে, কোন ডিপার্চারতে আসবে, ঠিক আছে, শিপমেন্ট অন বোর্ড কীভাবে হবে, এই দিকগুলো ক্লিয়ারলি লেখা রাখতে হবে। রিভলভিং ক্রেডিট আগেও বলেছি, এখানে বিস্তারিত দেওয়া আছে, আবারও বলি। Revolving credit covers a serious regular transaction over a longer period. Beneficiary will submit a series of document. Maximum value of each document will be fixed and is revolving limit. LC amount is maximum value of documents that can be handled under the credit. The credit may be re-signed automatically or after payment of earlier bill. It can be opened as কিউমুলেটিভ ও নন কিউমুলেটিভ। রিভলভিং ক্রেডিট দুই প্রকার, একটা হচ্ছে কিউমুলেটিভ, একটা হচ্ছে নন কিউমুলেটিভ। কিউমুলেটিভ হচ্ছে রিভলভিং ক্রেডিট এক নির্দিষ্ট লিমিট পূর্ণ থাকে, ওই নির্দিষ্ট লিমিটের পর্যন্ত আপনি যতবার খুশি ততবার এই রিভলভিং এলসিটা ওপেন করতে পারবেন, ঠিক আছে। আর নন কিউমুলেটিভের ক্ষেত্রে আপনার সিসি লিমিট যাই থাকুক না কেন, প্রথমবার যেই টাকার জন্য এলসি ওপেন করবেন পরবর্তীতে ওই যে বাকি টাকা থাকবে ওই বাকি টাকার জন্য আপনি এলসিটা ওপেন করতে পারবেন না। এই হচ্ছে কিউমুলেটিভ নন কিউমুলেটিভ পার্থক্য। আর এটা অটোমেটিক্যালি কি হয়, রিসাইন হয়ে যায়। পেমেন্ট করেন, আপনার পেমেন্ট করার সাথে সাথে এটা রিসাইকেল হয়ে যায়। মানে আমরা 1 কোটি টাকার জন্য ওপেন করলেন, আপনার এরকমভাবে 20,000, 50 লাখ, 80,000 এরকম করে 1 কোটি টাকার করলেন, পেমেন্টটা করে দেন এবং রিসাইন হয়ে গেল, এই ক্রেডিটটা অটোমেটিক্যালি রিসাইন হয়ে গেল। আবার পুনরায় আপনি কী করতে পারেন, ওই যত টাকার পেমেন্ট করলেন তত টাকার জন্য আপনি আবার এলসিটা খুলতে পারেন, ওপেন করতে পারেন। পেমেন্ট করলেন করতে পারেন, না করলে তা করতে পারবেন না। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এরকম। মূল বৈশিষ্ট্য ঋণপত্র সংশোধন না করে যতবার ইচ্ছা ততবার মাল যাহাতে সংশোধন করা যায়। আর কী করা যায়, ঋণপত্র মেয়াদের মধ্যে যত ওই ঋণপত্রের যে এলসির যে মূল্য আছে ততবারই কী করা যায়, এই এলসিটা খোলা যায়। এই কথাগুলো এখানে বলা আছে। Extend letter of credit কি, credit is issued for particular amount for a particular period, পার্টিকুলার অ্যামাউন্টের জন্য এবং পার্টিকুলার পিরিয়ডের জন্য এই স্ট্যান্ড বাই লেটারটা খোলা হয়। বেনিফিশিয়ারি ডাজ নট সাবমিট ডকুমেন্ট টু ব্যাংক, বেনিফিশিয়ারি মানে এক্সপোর্টার ডকুমেন্টগুলো কী করে না, ব্যাংকে সাবমিট করে না। ইফ দেয়ার ইজ এ ডিফল্ট হি ক্যান ক্লেম ফান্ড ফ্রম ওপেনিং ব্যাংক গিভিং সার্টিফিকেট অফ ডিফল্ট। যদি কোনো কারণে ক্লেম করে, ঠিক আছে, ডিফল্টের কারণে, তখন ওপেনিং ব্যাংকের কাছে এক্সপোর্টার বা বেনিফিশিয়ারি করে থাকে, ঠিক আছে। ওপেনিং ব্যাংক উইল বি পে অন ডিমান্ড। ওপেনিং ব্যাংক কী করে তখন এই ডিমান্ডটা এক্সপোর্টার বেনিফিশিয়ারি এই ডিমান্ডটা কী করে থাকে, ফুলফিল করে থাকে। ওয়ার্কস লাইক এ ব্যাংক গ্যারান্টি। এর আগে স্লাইডও যখন পড়েছে এটা একটা
ব্যাংক গ্যারান্টির মতন কাজ করে। ইউসিপিডিসি ইজ অ্যাপ্লিকেবল ইফ সো ডিক্লেয়ার ইন দ্য ক্রেডিট। ইউপিসিডি এলসিতে যদি লেখা থাকে তাহলেই এলসিটা ওপেন করে থাকে। পপুলার ইন ইউএসএ, এটা ইউএসএতে অনেক পপুলার। থ্যাংক ইউ, ধন্যবাদ এলসির এই ক্লাসটুকু মনোযোগ সহকারে শোনার জন্য। ইনশাল্লাহ আমরা এলসির যে আরও অনেক কিছু আছে সেই বিষয়গুলো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরেকদিন দেখব। সবাইকে ধন্যবাদ।